আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। অনেকদিন পর পড়ালেখা পেজ থেকে তোমাদের আবারও আমি লাইভে চলে আসলাম। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের সাথে বরাবরের মতো আমি রয়েছি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল। তো দীর্ঘ অনেকদিন পর আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাইভ ক্লাসে তো খুবই কম নেওয়া হয়। তো অনেকেরই হচ্ছে টেস্ট পরীক্ষা, তো টেস্ট পরীক্ষা নিয়েই ফাইনাল সাজেশন নিয়ে আজকের ক্লাসটি, কী পড়বা, কীভাবে পড়বা, ওটা নিয়ে বিস্তারিত বলবো, সেই অনুযায়ী তোমরা পড়ে ফেলবা। তো কীভাবে লিখলে অন্তত আমরা টেস্টে ভালো একটা রেজাল্ট করতে পারবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যেখান থেকে দেখতেছো সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, এবং আমি কি আগের থেকে ফর্সা দর্শা হয়েছি কিনা, নাকি এখনও কালো রয়ে গিয়েছি, ওই জিনিসটা একটু করে জানাবে। তোমাদের সাথে আমি মনে হচ্ছে কালো কালো দেখাচ্ছে, আমাকে একটু করে লাইটটা দিই, কেমন? ওকে, ওকে, রান। আসসালামু আলাইকুম। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। ৪৫ জন সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে না? হ্যাঁ, সব কিছু শোনা যাচ্ছে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে আমরা বেশি কথা বাড়াবো না। এখন তোমরা হয়তো আজকে আমাদের তো আসলে এসএসসি ২৬ পরীক্ষাতে টেস্ট ফাইনাল সাজেশন চলতেছে। আজকেই হুট করে সন্ধ্যা না ৪টার দিকে আমরা একটা নিউজ পেলাম, টেস্ট পরীক্ষা স্থগিত, টেস্ট পরীক্ষা স্থগিত। অনেকে হয়তো সেই জন্য লাইভে অংশগ্রহণ করতেছে না। তোমাদের বলার সুবিধার্থে বলে রাখি, এই জিনিসটা তোমাদের একসাথে ফাইনাল পরীক্ষার জন্য, কেমন? তো আপাতত টেস্টে পাস করার জন্য শিখিয়ে দিব, তারপর ফাইনালে তো কী কী পড়বা, কীভাবে পড়তে হবে সেই জিনিসগুলো আরও বিস্তারিতভাবে বলে দিব। তো টেস্ট পরীক্ষা হবে না এরকম কোনো বিজ্ঞপ্তি কিন্তু আসে নাই। তবে যেই কলেজগুলো মানে শিক্ষা বোর্ডের বাইরে, অর্থাৎ তারিখ যে নির্ধারিত তারিখ দিয়েছে ওটার বাইরে দিয়েছে, তাদের পরীক্ষা স্থগিত করতে বলা হয়েছে। এখন আজ পর্যন্ত আমি এখানে কোনো কলেজে, এই যে আমাদের এখানে কোনো কলেজে স্থগিত করতে এখনও দেখি নাই। তোমাদের এখানে করলে আমি বলতে পারবো না। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি কালো হয়ে গিয়েছি বলে, আচ্ছা আমি কালো হয়ে গিয়েছি, এখন কি করতে পারি? তোমাদের সাথে আমরা তো ফার্স্ট হব, ফেরানের লাভ হব। দেখো, বাংলা দ্বিতীয় পত্রে A+ পর সম্পূর্ণ রোড ম্যাপ এবং আমরা শর্টকাট বুদ্ধি আয়োজন করেছি আজকে, দেখতে পাচ্ছ তোমরা। সর্বপ্রথমে আমরা এই যে বাংলা প্রশ্নকে দুই ভাগে ভাগ করবো। দ্বিতীয় প্রশ্ন, এখানে অনেকের হচ্ছে প্রথম পত্র আসবে, তবে বেশিরভাগ কলেজে হচ্ছে দ্বিতীয় পত্র। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পত্রটা নিয়ে আমরা আলোচনা করতেছি, কেমন? ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখো, যুক্ত হয়ে যাও সবাই, শেয়ার মেনশন করে দাও না। বন্ধু থাকলে মেনশন করে না, এগুলো তার বলতে হয় না। একটু বন্ধুদের মেনশন করো, শেয়ার করো, কমেন্ট করো, দেখি না আমরা। দেখো, বাংলা প্রশ্নকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যাকরণের 30 মার্কস, ব্যাকরণের কত মার্কস? 30 মার্কস। আর একটা হচ্ছে নিমিত অংশের 70 মার্কস। এখন তুমি যদি টোটাল A+ পেতে চাও, সেক্ষেত্রে তোমার 160 লাগবে। আলাদা আলাদা করে কোনো A+ পাইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। দুইটাই মিলে যদি তুমি 160 পাও তবে A+ পাবে। তবে আরেকটা কথা হচ্ছে, পাস করতে হলে দুইটাতে আলাদা করে করতে হবে, কেমন? ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দাও। কিম জান্নাত, কিম জন, তারপর হচ্ছে মিরাজ, যারা যারা যুক্ত হয়েছে। দেখো, তাহলে প্রথম আমরা যে কাজটা করতে হবে, এখানে কয়েকটা জিনিস কে রাখতে হবে। তোমাদের 4টা আমি ট্রিক্স লিখেছি। একটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আমাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশ্ন সিলেকশন অথবাতে জোর দেওয়া। এখন আমাদের এখানে দুই ধরনের স্টুডেন্ট আছে, একটা হচ্ছে A ক্যাটাগরির আর একটা হচ্ছে B ক্যাটাগরির। এখন তোমাকে কোন ক্যাটাগরির আগে তুমি নিজে আগে সিলেক্ট করো, আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছি, আমি এরপরেই যাচ্ছি এখানে। তো আমাদের এখানে সেকেন্ড পেপারের মধ্যে 30 মার্কসের মধ্যে বেশিরভাগ অথবা দেওয়া থাকে। তো কোনটা কখন লিখবো, অথবা কখন লিখবো, আমরা কখন অথবা স্কিপ করবো, এই জিনিসটা কাটাকাটি করা যাবে না। তারপর হচ্ছে ইংরেজি কিংবা বাংলা উক্তি ব্যবহার করতে হবে। কোথায়? রচনা, ভাব সম্প্রসারণ বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে। এবং স্যার কিংবা ম্যামকে ইমপ্রেস করবো। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, স্যার কিংবা ম্যামকে কিভাবে ইমপ্রেস করব? এখন হয়তো অনেক সুন্দর মেয়ে আছে, অনেক সুন্দর কিউট ছেলেরা আছে, কিউট আপুরা, কেমন? তো ওরা হয়তো ভাইয়া, আমি আসলে আমার চেহারা দেখে হয়তো সুন্দর, আমি স্যার ম্যামকে ইমপ্রেস করে ফেলতে পারতাম, বাট খাতা কাটার সময় তো আসলে আমার চেহারা দেখবে না, আমার খাতা দেখবে। তো এখানে চোখ মারে এরকম করে স্যারদেরকে ইমপ্রেস করা আসলে যাবে না। তো তুমি যদি ইমপ্রেস করতে চাও, লিখার মাধ্যমেই তোমাদের স্যার ম্যামকে ইমপ্রেস করতে হবে। তো আসো, আজকে সেই ইমপ্রেস করা শিখাবো। তোমরা চিন্তা করো তো, মনে করো তুমি যদি আমাকে ইমপ্রেস করো, তাহলে ইমপ্রেস করতে চাও, তাহলে তুমি কি করবা জেনারেলি বলো তো? 13টা সাবজেক্টের এক্সাম বলতেছে। হচ্ছে ওকে।
এরপর দেখো, এরপর আমরা তাহলে এরপরের স্লাইডে যাচ্ছি। তোমাদের আসলে কমেন্ট অনেক খারাপ, একটু কমেন্ট পড়ি আমি, কমেন্ট পড়তে গেলে অনেক সময় চলে যাবে। ফাহামিদা রয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামিমা রয়েছে আমাদের মিক্সড হবে, মিক্সড হলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানাই দিব, টেনশন করার দরকার নাই। তারপরে হচ্ছে আমাদের কলেজ সেকেন্ড পেপার হবে। ওকে 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 এরপর আসো। তাহলে এবার আমরা একটু উপরে যাই। দেখো আমাদের এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আমরা দেখব। একটা হচ্ছে যারা 90 থেকে 95 মার্কস পেতে চায়, আর একটা হচ্ছে অনলি 70+ পেতে চাই। আমি এর থেকে কম যদি পারো, এখানে তোমরা হয়তো 90 95 ধরেছি, সেখানে মধ্যে তোমরা 85 পাইতে পারো, 80 পাইতে পারো। আর বি ক্যাটাগরি যেগুলো ধরেছি সেগুলো 65 60 এরকম নাম্বার পাবা, কেমন আমি এমনি ধরিলাম আর কি। তো সেক্ষেত্রে দেখো তোমরা কোন ক্যাটাগরি, এটাকে আমরা এ নাম দিলাম, এটাকে দিলাম বি মনে করো, ভালো করে খেয়াল করে। এবার তো আমাদের ব্যাকরণের 30 নম্বর নিয়ে আলোচনা করি। তোমাকে 30 নম্বরের মধ্যে, এই 30 নম্বরে কিন্তু তোমার হাতে, এই 30 নম্বর স্যার ম্যাম চাইলেও তোমার কাটতে পারবে না যদি তুমি শুদ্ধটা লিখো, আমি যেভাবে বলি সেভাবে লিখো। এবং এছাড়া আমরা আরও 10 নম্বর যোগ করব যদি নির্মিত অংশে 10, এটা হচ্ছে পারিভাষিক শব্দ, অর্থাৎ এই 40 নম্বর হচ্ছে তোমার হাতে। এগুলো স্যার ম্যাম চাইলেও কাটতে পারবে না। অনেক সময় হয় কি, স্যার এবং ম্যাম দাম্পত্য জীবনে হয়তো অসুখী, বা বউয়ের সাথে ঝগড়া করেছে, বা কোনো একটা কিছু হয়েছে, রাতে তার সাথে ঝগড়া হয়েছে, সকালবেলা যখন তোমার খাতাটা কাটতে বসছে, এভাবে কাটতেছে, তখন বউয়ের সাথে ঝগড়া চলতেছে। ঠিক সেই মুহূর্তে তুমি যদি ভুল কিছু না, শুদ্ধ কিছু যদি একটু উল্টিয়ে লিখো, তারপর যেগুলো কি লিখছো যে এরকম করে কাটে দিতে পারে, কাটে দেয় না, এরকম অনেক অনেক আছে। তো আছে না অনেক? আচ্ছা আচ্ছা যাক, এরপর আসো। তো আমরা এখন 95, এখানে বেশিরভাগ হচ্ছে মাশাআল্লাহ 95+। তো সেই ক্ষেত্রে তোমরা যদি 90+ পেতে চাও, তখন তোমাকে অথবা জিতে যোগ দিতে হবে। প্রথমে আমাদের 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চারণ নিয়ম। উচ্চারণ নিয়ম লিখবে কোনগুলো? বি ক্যাটাগরি স্টুডেন্টগুলো, যারা ডামিস, যারা পারে না, যারা আমার ক্লাস করেছে, ইউটিউবে আছে, এখানে লাইভ ক্লাস আছে, উচ্চারণের ক্লাস যারা করেছে, তাদের উচ্চারণে ভুল হওয়ার কোনো চান্সই নাই। উচ্চারণ যদি শুদ্ধ উচ্চারণ করো, তাহলে দেখো এখন কেন এটা হচ্ছে বি ক্যাটাগরির, আবার এটা হচ্ছে এ ক্যাটাগরির। অথবা, অথবা মানে কোনটা? শুদ্ধ উচ্চারণ। কীরকম? এখন কেন ভাইয়া এটাতে নাম্বার কম দিবে, এটাতে কেন বেশি দিবে? উচ্চারণের নিয়মগুলো অনেক লম্বা লম্বা রচনার মতো লিখতে হয়, এই নিয়ম লিখো, এটা এরকম, ওটা ওরকম, এরকম করে লিখতে বলা হয়। তো আবার শুদ্ধ উচ্চারণে কি কিছু না, তোমাকে জাস্ট 8টা শব্দ দিবে, সেখান থেকে তুমি 5টা শুদ্ধ উচ্চারণ করে দিলে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। কিন্তু এক্ষেত্রে লেখা সুন্দর না হলে, বা তুমি যদি লেখা সুন্দর না হয়, বা ডেকোরেশন সুন্দর করতে না পারো, তোমার নাম্বার কেটে দিবে। তো সেই জন্য আমরা উচ্চারণ লেখার চেষ্টা করবো শুদ্ধটা, কেমন? আচ্ছা এরপরে খেয়াল করো, দাম্পত্য জীবনে অসুখী স্যারের কাছেই শুধু কাটা যায়, স্পর্শ বিন্দুর কাটা বলে। আচ্ছা তোমার কাটা এরকম যায় কেন? আমরা সেটার জন্য আন্দোলন করব। আমি একবার নিয়ম লিখি নাই, আচ্ছা অথবা লিখি। মাশাআল্লাহ, মিশকাতুল মেহজাবিন রয়েছে, 110 পেতে চাই। ওকে ওকে ওকে, তোমরা সবাই পাবা, টেনশন করে না। এরপরে দেখো সেমভাবে এখানেও আমরা এটা বি ক্যাটাগরি স্টুডেন্ট ধরবো, আর যারা শুদ্ধ বানান লিখে তারা ক্যাটাগরি স্টুডেন্ট। কেন? সেম জিনিসটা, নিয়ম লিখবা, শুদ্ধ বানান লিখবা। তবে আমি যাদের ক্লাস করিয়েছি, বানান এগুলো বাইরে কিছু আসবে না, উচ্চারণ যেগুলো সেগুলো বাইরে কিছু আসবে না। যারা ক্লাস করেছো এনাফ, শুদ্ধ বানান লেখার চেষ্টা করবা। ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রেও তুমি যদি নিয়ম লিখো, তুমি বি ক্যাটাগরির মধ্যে পড়বা, তোমার 5 নাম্বার ফাইলে, সেখানের মধ্যে তোমাকে 1 নাম্বার ইজিলি কাটিয়ে ফেলবে, অথবা 3 নাম্বার দিবে স্বাভাবিক। আর তুমি যদি পদ চিহ্নিতকরণ করো, তাহলে তুমি কিন্তু নাম্বার পাচ্ছ। এই ক্ষেত্রে দেখো না সুবিধা কোথায়, দেখো না সুবিধা কোথায়। এখানে কিন্তু সময় লাগবে, এটা তোমার 5 নাম্বার লিখতে মিনিমাম 6-7 মিনিট লাগবে, কিন্তু এটা 5 মিনিটে লাগবে না, 2 মিনিটে লাগবে না তুমি যদি পারো। এটাও সেম, শুদ্ধ বানানটাও তোমার কমন আসতে 2 মিনিটে লাগবে না, পদ চিহ্নিতকরণ 2 মিনিটে লাগবে না, সময়ও বাঁচবে, নাম্বারও বেশি। ওই যে দামে কম মানে ভালো, বুঝাইতে পেরেছি? এই জিনিসটাই হচ্ছে এরকম। সেমভাবে উপসর্গ অথবা সমাস থেকে আমরা সমাসটা নির্ণয় করব। উপসর্গের ক্ষেত্রে প্রশ্ন দেয়, অনেকে সমাস নির্ণয় করতে পারি না, যাদের সমাস একদম সবচেয়ে বেশি কঠিন লাগে তারা উপসর্গ দিতে পারো, তবে তুমি বি ক্যাটাগরিতে পড়ে যাবা। তো যদি এটা না পারি, কমন না আসে, সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ অপশন হিসেবে বিতে যাব। এরপরে 5 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে সেমভাবে বাক্য কাকে বলে আমরা না লিখে বাক্যের প্রকারভেদ অথবা বাক্যের পরিবর্তন লিখব। এখানে আসলে বাক্যের পরিবর্তন লেখাই শ্রেয় বলে আমি মনে করি, আর যদি না পারো তাহলে তুমি এটা লিখতে পারো।
আর সেম ভাবে ওইটা তো একটাই লিখতে হবে, এটা তোমাকে মাস্ট লিখতে হবে, অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ অথবা দিবে, তবে অথবা যেটাই লিখবা লিখো, তুমি এটা একটাই লিখতে হবে, এখানের মধ্যে কোনো আসলে কি ওকে। তীর লেখাটা প্যারা আছে স্যার, শর্টকাট ঠিক আছে, হ্যাঁ শর্টকাট লিখবা। আচ্ছা এরপরে খেয়াল করো। ওকে ওকে ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে নির্মিত অংশ। এখন তুমি যদি চাও যে না স্যার আমি উচ্চারণের নিয়ম লিখবো, তাহলে তুমি অ দেখে যাও টেস্ট পরীক্ষার জন্য, এ দেখে যাও। আর যেহেতু এখানে অনেক কলেজ রয়েছে সেজন্য আমি আরো একটা দিয়ে দিচ্ছি, অ আর এ দেখে গেলে হবে, আর একটা বেশি হলে সর্বোচ্চ ব, এই তিনটা দেখে যাবা, তাহলে উচ্চারণ নিয়ম হয়ে যাবে। আর অথবা তো সবগুলো দেখতে হবে। বাংলা বানান নিয়মে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানের নিয়ম, তৎসম শব্দের অতৎসম শব্দের, এই তিনটা দেখে যাবা। বাংলা একাডেমি কর্তৃক প্রণীত যতগুলো আছে সবগুলো দেখে গেলে এনাফ হয়ে গেছে। বাংলা একাডেমি কর্তৃক প্রণীত, আর বলতেছি না। তাহলে এটা গেল 2 নম্বর গেল। ব্যাকরণের শব্দ শ্রেণীর যদি পদ চিহ্নিতকরণ লিখো, মাশাআল্লাহ তুমি পারবো বিশেষ্য বিশেষণ। কিন্তু যদি ব্যাকরণের শব্দ শ্রেণী যদি তুমি লিখো, মানে হচ্ছে প্রশ্নের উত্তর লিখো, তো সেই ক্ষেত্রে তোমাকে বিশেষ্য বলবো আমি, বিশেষণ বলবো, তারপর হচ্ছে তোমার ক্রিয়া বলবো, যোজক শব্দ কিংবা আবেগ শব্দ বলবো। তো আবারও বলতেছি, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, যোজক শব্দ কিংবা আবেগ শব্দ, এগুলো দেখবা ইনশাল্লাহ চলে আসবে। বিশেষ্য, বিশেষণ, যোজক শব্দ, ক্রিয়া, কেমন? যোজক শব্দের সাথে আবেগ শব্দ একটু দেখে ফেলবার কি, আরগুলো হালকা পাতলা দেখলে এগুলো পারবা, সর্বনাম তর্বনাম এগুলো। আর বাক্য তত্ত্বের মধ্যে তো একটাই প্রশ্ন আসে, বাক্য কাকে বলে, একটাই দিচ্ছি, দুইটা দিব, দুইটা থেকে একটা চালাবে যাও। বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণাবলী কয়টি ও কি কি, তারপর হচ্ছে বাক্য কাকে বলে, বাক্য কি কি কারণে যোগ্যতা হারায়, বাক্য কত প্রকার ও কি কি, শেষ 3টা প্রশ্ন। কেমন? আমার মতো স্টুডেন্ট এক ক্যাটাগরিতে পড়ে, মাশাআল্লাহ। এটা হচ্ছে সাদেক শাহাদাত হোসেন বাপ্পিকের জন্য আমরা একটা হাততালি দিই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা যাক। এরপরে খেয়াল করো, বাক্যে অনুচ্ছেদ দেওয়া থাকবে, শুধু প্রয়োগ লিখতে হবে। আর একটা হচ্ছে যাদের ফার্স্ট পেয়ার পরীক্ষা হবে, তোমরা একটু মনোযোগ দাও ভাইয়া, যাদের ফার্স্ট পেয়ার পরীক্ষা হবে, তো তোমরা ফার্স্ট পেয়ারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে 2-1টা কথা বলি অপ্রাসঙ্গিক, একটু যদি তোমাদের ভালোর জন্য বলতেছি। সেটা হচ্ছে, আমি এবারে আমার এই যে ইন্টারে যেগুলোকে বাচ্চা কাচ্চাকে পড়ায় অফলাইনে, অনলাইনে তো ভাইয়া অত খোলাখুলিভাবে আসলে পড়ানো হয় না, সময়টাও কম, তোমাদের সাথে একদম সরাসরি যোগাযোগটাও হয় না। তো একটাই স্মার্ট বোর্ড এক্সট্রার মধ্যেই সব কিছু করতে হয়, তো গুছালোভাবে আসলে হয় না জিনিসটা, যেহেতু সামনাসামনি হয় না, আর ক্যামেরার সামনে কতক্ষণ কথা বলতে ভালো লাগে। কিন্তু অফলাইনে স্টুডেন্টদেরকে এমনভাবে পড়েছি, যেমন সুকান্ত ভট্টাচার্যের সব রচনা মনে রাখার একটা টেকনিক পড়াইছি, প্রত্যেকটা কবির রচনা মনে রাখার আমার টেকনিক আছে। যেমন তোমাদেরকে বাংলার 90 লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায় ত্রয়ী আসি দে, 30 দেবেরা মৃদু করে শি দেয় না, এরকম সেরকম। তো এই যে গত ক্লাসের আগের ক্লাসে পড়াইছি, ইন্টারের বাচ্চা কাচ্চাদের পড়াইছিলাম যে সুকান্ত ভট্টাচার্যের রচনাগুলো মনে রাখার টেকনিক কি জানো? হরতালের দিন মিফু গু, হরতালের দিন মিফু অভিযান চালিয়ে গু আসার মারে, গু কি মারে, আসার মারে। তাহলে এখানে দেখো হরতাল, মিফু দিয়ে মি দিয়ে মিটে করা, পু দিয়ে পূর্বাভাস, গু দিয়ে ঘুম নেই, অভিযান দিয়ে অভিযান, আ দিয়ে আকাল, ছাড় দিয়ে ছাড়পত্র, আসার, এভাবে পড়াইছি। এবং এটাই পরীক্ষায় চলে আসছে। তো সেখানের মধ্যে আমি বলে দিয়েছিলাম আকাল এটা হচ্ছে তার কাব্যগ্রন্থ নয়, কিন্তু মিফু গু সার বললে তাহলে সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। মিটে করা, পূর্বাভাস, ঘুম নেই, এইভাবে পড়াইছিলাম। প্রত্যেকটা টেকনিক দিয়ে পড়াইছি, প্রত্যেকটা কবির টেকনিকগুলো জস টেকনিক। আমি অফলাইনে হয়তো সবগুলো সুন্দর করে পড়াই আর হাসি হাসি পড়াই, কিন্তু অনলাইনে তো আসলে ক্যামেরার সামনে এতটুকু হাসানো যায় না। তো তোমরা ওইভাবে টেকনিক্যালি পড়ার চেষ্টা করবা, দেখবা সবগুলো মনে থাকবে। এবং এখানে যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো, তোমার অ্যাডমিশন একসাথে হয়ে যাবে। তুমি ডি ইউনিটের প্রশ্নগুলো দেখি, আমি এখানে যেগুলো পড়েছি সেগুলোই কিন্তু আসছে বাক্যতত্ত্ব থেকে, এখান থেকে ওখান থেকে, কেমন? আচ্ছা এরপর আসো। ওকে, আচ্ছা ফার্স্ট ওয়ার্ডের জন্য একটু বলবো। না না এরকম না, এরকম না। এই দেখো সুকান্ত, আমি একটু শিখাই দিই। সুকান্ত ভট্টাচার্য তুমি রচনাগুলো মনে রাখবা এভাবে, হরতালের দিন, হরতালের দিন, মিফু মানে মনে করো মিফতাহুল জান্নাত, হরতালের দিন মিফু অভিযান চালিয়ে, অভিযান করে গু আসার মারে, কি আসার মারে, গু আসার, আসারটা দিয়ে ফেলছি, যাক আসার মারে। আচ্ছা দেখো এই যে হরতাল, তার একটা সংকলন, মি দিয়ে মিটে করা, পু দিয়ে পূর্বাভাস, অভিযান দিয়ে অভিযান, গু দিয়ে ঘুম নেই, আ দিয়ে আকাল, ছাড় দিয়ে ছাড়পত্র, এভাবে পড়াইছিলাম।
আর না হলে ওদেরকে বলছে আমি কাব্য মনে রাখার টেকনিক করছে মিফু গু স্যার গু ছেড়ে দে গু ধরে রাখিস না, এরকম করে বলছিলাম। তাহলে দেখো মিফু গু স্যার হচ্ছে কাব্যগ্রন্থ, মিটে করা পূর্বাভাস গুম নেই ছাড়পত্র, এবারও পড়াইছিলাম। হ্যাঁ দেখো সুকান্ত ভট্টাচার্যের এটাই পরীক্ষা চলে আসছে, এবং তোমাদেরকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেখি এগুলো এর আগের দিনে পড়াইছিলাম আমি। তো এইভাবে প্রত্যেকটারই আছে, প্রত্যেকটা কবির, প্রত্যেকটা কাজী ইসলাম থেকে শুরু করে আমি অফলাইনে যেগুলো পড়াই এখানে সব জায়গায় এগুলো পড়াই। আচ্ছা, নির্মিত অংশের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে ক্ষেত্রে পারিভাষিক শব্দ দেখবা, অনুবাদ দেখবা না, প্রথমত পারিভাষিক শব্দ মুখস্থ করে ফেলবা। দিনলিপি এবং প্রতিবেদনের মধ্যে তোমরা প্রতিবেদন দেখবা, দিনলিপি দেখবা না, গেল। ইমেল এবং আবেদনপত্রের মধ্যে তোমরা সর্বোচ্চ আবেদনপত্র লেখার চেষ্টা করবা, যারা ইমেল পারো তারা ইমেল লিখবা, যেগুলো মার্ক করে দিচ্ছি। সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণের মধ্যে আমার মতে ভাব সম্প্রসারণ লেখা ভালো হবে, কেন সেটা বলে দিচ্ছি। সংলাপ এবং কুদে গল্পের মধ্যে তোমার সংলাপ লেখা ভালো হবে, আর প্রবন্ধ রচনা তো লিখতেই হবে। তাহলে এখন আসো ভাইয়া কোনটা কেন, কারণ অনুবাদ লিখলে স্যারের মন মতো নাও হতে পারে। তুমি প্রত্যেকটা ইংরেজির যে সঠিক গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে সবগুলো ইডিয়ম এন্ড ফ্রেজের অর্থ জানে এমনটা কিন্তু না। আর যদি সব কিছু জানেও স্যারের মনের মতো নাও হতে পারে, সেক্ষেত্রে নাম্বার না দিতে পারে। সেজন্য পারিভাষিক শব্দ লিখায় এনাফ। কেন, পারিভাষিক শব্দ ফিক্সড অর্থ থাকে, মানে এটা অর্থ এটা, ওয়াটার অর্থ মানে এটা অর্থ এটা, এরকম করে থাকে। কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর দেখো আমার আজকে হচ্ছে মুড খারাপ, তো সেই জন্য আসলে হাসাচ্ছি না, আমার মাথা কামড়াচ্ছে। তারপর তোমাদের ক্লাস দিয়েছি, সেই জন্য ক্লাস নিচ্ছি না, নিতাম না। দিনলিপি এবং প্রতিবেদন থেকে, দিনলিপি মানে কি? দৈনন্দিন জীবনের কাহিনী। কীরকম? সকালবেলা উঠছ মানে কোন একটা স্মরণীয় দিন, যেমন আমি হলে দিনলিপিটা এরকম লিখলাম, সকালবেলা চায়ের কাপে চুমুক দিতে দিন শুরু হয়, স্মরণীয় দিন লিখতেছি। এরপরে বাথরুমে গিয়ে বাথরুম করতে বসছি, ট্যাপ সারে দেখছি ট্যাপের মধ্যে পানি নাই। এটাই হচ্ছে আমার স্মরণীয় দিনলিপি, বুঝছো? এখন তোমাদের এরকম কোনো স্মরণীয় হলে, তবে দিনলিপি হলে সেক্ষেত্রে দিনলিপির একটা ঘটনা ফিক্সড করে দিবে, বুঝছো? ওইটা বইমেলা উপলক্ষে বা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা দিনলিপি লিখো। দিনলিপি মানে কি? দৈনন্দিন জীবনে কাকে করছো, কি করছো, যা যা করছো সব কিছু লিখতে হবে। তবে দিনলিপি লিখে রাতে সারাদিনের ঘটনা। এখন দিনে তুমি যে আবার অপ্রাসঙ্গিক সবগুলোই যে আমার বলছিলাম না টাইপে মানি না, এগুলো লিখবে না। আবার অনেকে কী করে, সকালবেলা উঠছি, হাঁকতে গেছি, এরপর ওখানে গেছি, এরপর গোসল করছি, এরপর তার সাথে কথা বলছি, সে কেমন আছে জিজ্ঞেস করেছে, আমি ভালো আছি বলছি, এতগুলো লিখে যাবে না, সংক্ষেপে তারিখ লিখে শুরু করতে হবে দিনলিপি, বুঝছো? ওকে ওকে ওকে। এরপরে তাহলে দিনলিপি নাকি প্রতিবেদন, তো প্রতিবেদনের মধ্যে একটা সৃজনশীলতা প্রকাশের সুযোগ আছে সংবাদপত্র প্রকাশের জন্য। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রতিবেদন আছে, তো সেক্ষেত্রে তোমার হেডলাইন, প্রতিবেদনের একটা বিষয়বস্তু আছে, সেই জিনিসগুলো আর কি। আর ইমেল না লিখে আবেদনপত্র লিখতে বলার কারণ হচ্ছে তোমাদের আবেদনপত্র যেগুলো আসে, তো সেগুলো হচ্ছে জেনারেলি তোমার ওই যে নিয়োগ আবেদনপত্র, বিভিন্ন চাকরি পরীক্ষায় নিয়োগ, ওখানে নিয়োগ, এখানে নিয়োগ, এরকম নিয়োগপত্র আসে। তো সেক্ষেত্রে সেখানে দেখলে ভালো হবে, সেই জন্য আমি আবেদনপত্র চুজ করলাম। আর যদি তোমার মনে হয় যে না স্যার ইমেল এক পেজের মধ্যে লিখবা, ইমেল ফ্রম টু সিসি এগুলো দিয়ে এখানে বাংলা লিখে দিবা। আর ইমেল যদি লিখতে না হয়, তুমি আবেদনপত্র লিখলে আমার মতে বেস্ট হবে। তো সারাংশ সারমর্ম না লিখে কেন ভাব সম্প্রসারণ লিখতে বলতাম? দ্য অনলি ওয়ান রিজন, সারাংশ সারমর্ম কি, বড় একটা প্যাসেজকে তুমি ছোট করে ফেলা। তো তোমাকে মনে করো 5 লাইনের একটা প্যাসেজ দিয়েছে বা 6 লাইনের একটা প্যাসেজ দিয়েছে, তো এটাকে যদি তুমি সারাংশ করো বা সারমর্ম করো, তখন সেক্ষেত্রে সেটা 1/3 হয়ে যাবে, 1 লাইন 1.5 লাইন বা কিংবা 2 লাইন। তো এখন 2 লাইন লিখে তুমি চিন্তা করো, তো স্যার তুমি যদি টিচার হও, তুমি যখন একটা স্যারের স্টুডেন্টের তোমার একটা টিচার খাতা কাটবা, তখন তুই টিচার হিসেবে 2 লাইন দেখে তোমার কি মনে হবে 10টা নাম্বার দিই? এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে, আমরা যত লেখা বেশি তত নাম্বার বেশি, সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। তো এখন 2 লাইন দেখে দেওয়া, আর যদি 10 নাম্বার দিতেই হয়, এই লেখাটা কি প্রোডাক্টিভ হতে হবে তুমি চিন্তা করো এবার। তো সেক্ষেত্রে আমি বলবো সব সম্প্রসারণ না লিখে, স্যার আলো আমায় দেখতে আসে, ও মিশকাত, ওকে, ভাত খেতে পারবো তো রাতে? তো তুমি ভাত না খাও, আমি তোমাকে ভাত খাইতে বলছি? আচ্ছা ওকে ওকে ওকে। এরপর খেয়াল করো, তাহলে এরপর আসা আমরা লিখবো হচ্ছে ভাব সম্প্রসারণ লিখবো সংলাপ এবং কুদে গল্পের মধ্যে। কেন আমরা সংলাপকে ফেভার করলাম, কুদে গল্পকে কেন করি নাই?
কারণ কুদে গল্প হচ্ছে জাস্ট যে কোনো একটা কিছু নিয়ে গল্প লেখা। ফর এক্সাম্পল তোমাকে গরু নিয়ে কুদে গল্প লিখতে বলছে, তো তুমি তো জানো গরুর 2টা ট্যাং 4টা পা 3টা কান, একটা লেজ, একটা ওইটা 4টা ট্যাং, কিন্তু সবাই জানো কেমন। তো এগুলো তো আসলে কি কুদে গল্পে কি লিখবা। তবে সংলাপের ক্ষেত্রে সারা এগুলো পরে দেখে এই জিনিসটা একটু পড়তেও ভালো লাগে, মোটামুটি একটা সৃজনশীলতা আছে। তবে আমাদের বাঙালিরা সংলাপ কিভাবে লিখে দেখো, 2 বন্ধুর মধ্যে সংলাপ লিখতেছে। প্রথম বন্ধু কেমন আছিস, দ্বিতীয় বন্ধু ভালো আছি। প্রথম বন্ধু তুই কেমন আছিস, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার আম্মু কেমন আছে, আলহামদুলিল্লাহ আমার আম্মু ভালো আছে। তোমার আম্মু, আলহামদুলিল্লাহ আমার আম্মু। এই যে আম্মু, তারপর আবার তোমার গার্লফ্রেন্ড কেমন আছে, আলহামদুলিল্লাহ তোমার গার্লফ্রেন্ড ভালো। এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার হালতো ভাই তালতো ভাই কেমন আছে বলতে করতে ডায়লগ সংলাপ বানিয়ে ফেলছে। এই যে অপ্রাসঙ্গিক কোনো কথা লেখা যাবে না, বুঝতে পেরেছি। এখন তাকে যখন বলছি অপ্রাসঙ্গিক লেখা যাবে না, সে বলতেছে তাহলে প্রাসঙ্গিক লিখি। সে শুরু করেছে, প্রথম বন্ধু কেমন আছিস, দ্বিতীয় বন্ধু ভালো আছি। প্রথম বন্ধু তুই কেমন আছিস, দ্বিতীয় বন্ধু তুইও ভালো আছি। তুমি বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে জানো, সে বলছে না আমি জানি না। আচ্ছা ঠিক আছে তাহলে বাই, ধন্যবাদ, শেষ। সাইলেন্ট লিখে শেষ করে দিয়েছে, প্রাসঙ্গিক লিখেছে। তো জিজ্ঞেস করলাম তুমি কেন লিখা নাই, বলছে সে জানে না। বলছে তাহলে আর কনভারসেশন বা সংলাপ এটা আগানো আর উচিত নয়, সে তো জানে না। তো আমার ডায়লগ তো হয়ে গেছে। এরকম করে ডায়লগ লিখা যাবে না। কুশল বিনিময় হ্যাঁ 1-2টা থাকবে। এখন তুমি বন্ধু কেমন, হালতো বোন কেমন, তালতো বোন কেমন, হার সাথে হয়তো মোবাইল নাম্বার দিয়েছো, মোবাইল নাম্বার তোমাকে কল দিছি কিনা, SMS দিছি কিনা, কিলে জিজ্ঞেস করবা। আর আর কতগুলো আছে টপিক থাকে, টপিকে প্রথমে থাকে, এরপর টপিক থেকে কোথায় চলে যায় নিজেও জানে না। বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সংলাপ লিখতেছে। প্রথম বন্ধু কেমন আছিস, দ্বিতীয় বন্ধু ভালো আছিস, প্রথম বন্ধু কেমন আছিস। তুমি বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে জানো, হ্যাঁ হ্যাঁ জানি। এখন সে কিভাবে জানে দেখো, বলছে কি তাহলে একটু বলো তো। তখন সে বলতেছে হ্যাঁ দেখো বৃক্ষ আমাদের খুব গুরুত্বপূর্ণ উপাদান। বৃক্ষ আছে বলে আমাদের এইটা বটগাছ তলে হচ্ছে তোমার কি একটা ফুচকাওয়ালা বসতে পারছে। তো ফুচকাওয়ালা যখন বসছে সেখানের মধ্যে বিভিন্ন কিউট কিউট নারীরা আছে, কিউট কিউট পুরুষরা আছে, সেখানের মধ্যে আমরা দেখতে পারি। এগুলো লিখতে পারছি, অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। বুঝতে পেরেছি। আচ্ছা বলবো প্রবন্ধ রচনা। 3টা কান, আমার মতো প্রচুর কথা বলতে পারে, ইন্ট্রোভার্টের জন্য ভাব সম্ভাষণ লিখাই বেটার। ওকে 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 সবার কমেন্ট আসলে পড়া হচ্ছে না। এরপর দেখো তাহলে প্রবন্ধ রচনা আমি সাজেশন সবগুলো মোটামুটি দিব। তবে এখানে যেহেতু অনেক স্টুডেন্ট বিভিন্ন কলেজের আছে, সব কলেজে এতগুলো কমন আসবে কিনা আমি জানি না। দিনলিপি প্রতিবেদন যারা লিখবা একটা এসএস নিয়ে রাখো, এখান থেকে চলে আসবে তোমার যেটা গুরুত্বপূর্ণ মনে হয়। তবে হ্যাঁ এখানে তুমি প্যাটার্নটা জেগে যাবা। প্যাটার্ন সব কলেজে নাও আসতে পারে, 2-1টা কলেজে নাও আসতে পারে, তবে বেশিরভাগ কলেজে এগুলো থেকেই দিবে। তো এখানে তোমার কোনটা দিনলিপি লিখলে দিনলিপি, প্রতিবেদন হলে প্রতিবেদন, তোমার যেটা ইচ্ছে সেটা দেখে নাও। কেমন প্রতিবেদন 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 দিয়েছি 4টা 5টা 6টা, এগুলো দেখবা। এরপর হচ্ছে তোমার আমরা প্রতিবেদন এখানের মধ্যে 10টা দিয়েছে, তো তুমি 10টা না দেখে, যেমন এই যে একটা প্রাতিষ্ঠানিক দেখবা, একটা সড়ক দুর্ঘটনা দেখবা, খাদ্যদ্রব্যের ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথবা শহরের যানজট, ঘুরাই ফিরে সবগুলো একই। তো তোমরা একটা এসএস নিয়ে নাও, যেগুলো তোমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ তুমি সেগুলো দেখবা। কেমন 1 2 3 ওকে কাট। এরপর দিনলিপি যারা লিখবা তারা এই 7টা দেখলে, দিনলিপি লিখার দরকার না আমার মতে। তারপর তোমার যদি মনে হয় যে না স্যার আমি লিখবো, তাহলে তুমি লিখতে পারো। স্যার লাইফে ফার্স্ট টাইম লাইভ ক্লাস করতেছি, আরফাত হোসাইন আরফ। আচ্ছা থ্যাংক ইউ। সাজেশন দেওয়া কি শেষ হয়েছে, না দিচ্ছি যে। আচ্ছা এরপর দেখো স্যার যারা আবেদনপত্র লিখবা, আবেদনপত্রগুলো আছে, তবে নিয়োগ আবেদনপত্র আসবে। দেখো নিয়োগ আবেদনপত্র সবগুলো, তারপর হচ্ছে সংশ্লিষ্ট এই যে নিয়োগ পাবলিক নকল করার যুক্তি দেখি, এগুলো দরকার নাই। তোমরা যেটা দেখবে সেটা আমি বলি তোমাদেরকে, কয়েকটা বলে দিই। নিয়োগের আবেদনপত্র, প্রাথমিক শিক্ষার আবেদন, এই যে অফিসার পদে নিয়োগের জন্য আবেদন, তারপর হচ্ছে তোমার এগুলো আসবে না। যেমন এই যে আমি এগুলো বলেছি এগুলো একদম আসবে না। বিনা বেতন এগুলো ফারবা, এগুলো তোমরা এগুলো আসার দরকার নাই। শিক্ষা সফর অনুমতি এগুলো আসবে না, এগুলো ফারবা তোমরা। বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল এটা দরকার নাই দেখার, এলাকায় এই যে আর বাকিগুলো দেখতে পারো। কেমন ওকে, তাহলে তোমরা এগুলো দেখবা। যদি টেস্ট পরীক্ষা হয় এগুলো থেকে চলে আসবে। আর যারা বৈদ্যুতিন চিঠি লিখতে যারা, তারা এগুলো লেখার দরকার না, বৈদ্যুতিন চিঠি মাথায় আসবে। তুমি প্যাটার্নটা দিকে যাবা, সংলাপের মধ্যে দেখে নাও এগুলো সবগুলো দেখো, সবগুলোর তুমি দেখো। এই যে এখানে আসলে নিরাপদ সড়ক চাই, এই বিষয়টি তুমি নিজে নিজে কিছু চিন্তা করবা, ওগুলো তুমি লিখবা। এখানে সবসময় মুখস্থ করবে না। বই সম্পর্কে তুমি এগুলো তো তোমরা নিজেরা পারবা। ফেসবুকের সুফল কুফল হতে পারে, সেটা ফেসবুকের জায়গায় তোমার ইন্টারনেট দিতে পারে, ফেসবুকের জায়গায় তোমার মোবাইল ফোন দিতে পারে, মানে সুফল কুফল সম্পর্কিত।
বাংলাদেশ ক্রিকেট দলের কোনো অর্জিত সাফল্য, এগুলো হচ্ছে তোমার ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, এইখানের জন্য না, টেস্টের জন্য না। ফাইনালে হলে এটা গুরুত্বপূর্ণ, তবে এখন আমি গুরুত্বপূর্ণ বলবো না। তারপর হচ্ছে এই যে কয়েকটা দেখতে পারো, বৃক্ষের প্রয়োজনীয়তা বলছিলাম, বৃক্ষের প্রয়োজনীয়তা বারবার দেয়, এই যে এগুলো কেমন, এগুলো দেখো বৃক্ষের প্রয়োজনীয়তা সহ। দেখেছ? দেখে নাও দেখে নাও দেখে নাও। এরপর আমরা যাই সংলাপ বা কুদে গল্পের মধ্যে। তোমরা যদি মনে করো বিজয়ী শিরোনামের একটা কুদে গল্প, পরিবেশ পানি দূষণের কুদে গল্প, গ্রামে ফেরা, যানজট নিতে, ঘুরে ফিরে দেখো যানজট এখানে আছে, সংলাপ আছে। যদি মনে হয় এখান থেকে দেখতে পারো, যারা কুদে গল্প লিখবে তারা। বাপ সম্প্রসারণ হচ্ছে এই 8টা, এই 8টায় দেখবা ইনশাল্লাহ চলে আসবে। তবে ওই যে কয়েকটা আছে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, এটা লিখবা, এখানে 9 নাম্বার অ্যাড করো। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কেমন? নিজে নিজে লেখার চেষ্টা করবা, নিজে নিজে পড়বা আর কি। জ্ঞান সীমাবদ্ধ, এটা আচ্ছা সরি, এটা আছে, এতে জ্ঞান যেখানে, আমি খেয়াল করি নিজে, এটা আছে। তো ইনশাল্লাহ চলে আসবে দু একটা। এরপরে রচনা এগুলো দেখবা, দেখি আপনি ঠিক আছে না। পর্যটন শিল্প, প্রাকৃতিক সৌন্দর্য, নারী শিক্ষা, উন্নত বাংলাদেশ, পরিবেশ পানি দূষণ, বায়ু দূষণ, এনাফ। 24-এর গণঅভ্যুত্থান কাটি দাও, আসবে না, এটা গণঅভ্যুত্থান অনেক হয়েছে, এটা বাদ। ষড়ঋতু, ওকে, এতটুকু দেখছো, এতটুকু চলে আসবে ইনশাল্লাহ, বুঝছো? তাহলে এখন আসো ফার্স্ট ফায়ার কারা কারা দিচ্ছ, ফার্স্ট ফায়ার কোন কোন, এবার একটু কমেন্ট করে দেখি, আমি তোমাদের কমেন্ট এখনো দেখা হয় নাই। আচ্ছা, এরপর অনেকে বলছে স্যার আমার মতো আল্লাহ আমার দেখতে আসে, সারাংশ সারমর্ম কি দিলে, সারাংশ সারমর্ম দিলে কি নাম্বার কম পাবো? নাম্বার কম দেওয়ার সম্ভাবনা আছে। টিচার আপনার মতো হলে নাম্বার দিবে না, তাহসিন আহমদ। আচ্ছা ঠিক আছে, জি স্যার। স্যার আমার 3টা গান গুরু, আচ্ছা 3টা গান স্যার, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা দিয়ে দিয়েছি স্যার, আমার মতো প্রচুর কথা বলছে। যাক, এরপর আসো, ওকে। ফরম্যাট প্র্যাকটিক্যালি দেখানো আসলে ভাইয়া তোমার এখন সম্ভব হবে না, এখন তো সময় কম। তাহলে আমরা যদি এইভাবে প্রিপারেশন নিতে পারি, যেমন প্রবন্ধ রচনা কয় ফেজ হবে, এটা নিয়ে আসলে অনেকেরই মতভেদ আছে। তো আমি আশা করলে তোমার লেখার উপর ডিপেন্ড করবে, তুমি মূল কথা, মূল বিষয়বস্তুগুলো আনতে পারতেছো কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। তবে পয়েন্ট বেশি দেওয়ার চেষ্টা করবা, পয়েন্ট মানে প্যারা আর কি। যত প্যারা দিবা তত তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি তত বেশি হবে। আমরা প্যারা হিসাব করে অনেক সময় স্যার হচ্ছে নাম্বারগুলো কাটে। তবে প্রথম পয়েন্ট লেখার পর তুমি যত পারো লিখতে থাকবা, লেখার পর দেখতেছো না ঘন্টা পড়ে যাচ্ছে, তাহলে আমি উপসংহার দিয়ে শেষ করে দিব। যদিও রচনা শেষ না হয় তাহলে উপসংহার দিয়ে শেষ করব। কারণ তুমি মনে করো লিখতে 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 27টি পৃষ্ঠা লিখে ফেলেছো, কিন্তু তুমি উপসংহার দিতে পারো না, স্যার মনে করবে এই ছেলেটা শেষ করতে পারে নাই। কিন্তু তুমি 4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা লিখেছো, কিন্তু উপসংহার দিয়ে শেষ করেছে, স্যার বলবে যে এই ছেলেটা শেষ করেছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে প্রবন্ধ রচনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ভাইয়া আমাদের তো 2টি পার্টে হবে আলাদা আলাদা, তো তোমার যদি 2টি পার্টে হয় তাহলে ওই যে কাজটা করবা, 2টি পার্ট হলে তুমি প্রথম পত্রের জন্য আলাদা করে প্রিপারেশন নিবা। তো প্রথম পত্রে বলেছি কি, তোমরা যে জিনিসটা সবাই ভুল করে সেকেন্ড ইয়ার থাকতে, ফার্স্ট ইয়ার থেকে তোমরা বাংলাটাকে অবহেলা কেউ করবে না, যেটা সত্যি কথা। অবহেলা করে ওই যে আজকে যারা বিভিন্ন ডাবি সব বলতে চান্স পাচ্ছে, মূল কারণ হচ্ছে বাংলা। এখন তোমরা বলতে পারো স্যার বাংলাটা তো একদম সহজ, যারা পড়তেছে তার থেকে জিজ্ঞেস করো আদৌ কি সহজ কিনা। তুমি ইন্টারের বাংলা সহজ, তবে ইন্টারটা যখন অ্যাডমিশন আসে তখন কঠিন হয়ে যায়, তখন তুমি ইন্টার থেকে ইন্টারের জন্য প্রিপারেশন নাও, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও। এখনও সময় আছে, পড়ো, ভালো করে পড়ো, বুঝছো? ভালো করে প্রিপারেশন নাও। এই যে বলছিলাম না, প্রত্যেকটা কবির ছন্দ, টেকনিক, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন কাব্য, এগুলো যদি তুমি ছন্দ আকারে টেকনিক আকারে মনে রাখতে পারো আমাদের মতো, তাহলে তোমাকে ওখানে কেউ আটকাইতে পারবে না, বুঝছো? নোট করতে হবে ঠিক মতো, এগুলো তো তোমরা পড়ো না। ওকে ওকে, কত প্যারা দিব? 20 প্যারা, 20 নম্বর পেজে, কোনো ম্যাটার না। হ্যাঁ, তোমরা 20 পেজ লিখতে হলে 20 পেজ লিখে ফেলো। আর রাধিকা পাল বলছে 20। আচ্ছা, টেস্টের এক্সাম স্থগিত করা হলো কেন? আচ্ছা স্যার, এটা বলি একটু করে। স্থগিত মূলত হচ্ছে তোমার, স্থগিত বলতে আসলে ক্লাস মানে টেস্ট পরীক্ষা হবে হয়তো একটু পরে, বা অনেক সময় হচ্ছে এবারে চাচ্ছে তারা এক ডেটের মধ্যে সবগুলো নিয়ে ফেলতে, মানে একটা ডেট দিবে, ওই ফিক্সড ডেটের মধ্যে সব কলেজ নিয়ে ফেলবে। এখন হয় কি, কিছু কলেজ আগে কিছু কলেজ পরে, কয়েকটা কলেজে অলরেডি স্থগিত করে দিয়েছে, ঢাকার ইয়াসিন কলেজ,
তারপর হচ্ছে এখানে কেউ আছে কিনা জানি না, আমি কয়েকটা ক্লাস স্থগিত করেছে। যাক, এটা ম্যাটার না। তো তোমাদের ফুল সাজেশন আমি দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ এগুলো পড়ে যাও, এগুলো থেকে চলে আসবে। ফার্স্ট ফায়ারের ক্ষেত্রে কয়েকটা গদ্য পদ্য যেগুলো সিলেবাসে দিয়েছে সেগুলো দেখে যাওয়া। আর যদি ফুল সিলেবাসের হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যেগুলো আছে, শরৎচন্দ্র যেগুলো আছে, যেমন বিলাসী, অপরিচিতা, প্রতিদান, তারপর হচ্ছে তোমার বিদ্রোহী, তারপর হচ্ছে সোনার তরী, তাহারই পড়ে মনে, 18 বছর বয়স, লাল সালু, তো আর সিরাজুল্লাহ থেকে তো অবশ্যই প্রশ্ন আসবে। কেমন? আমার আসলে আজকে অনেক অসুস্থ, একমাত্র পরীক্ষার সময় আমার মনে হয় যে আমার বিয়ে করে নেওয়া উচিত। স্পর্শবিন্দু, তুমি বিয়ে করে নাও ভাইয়া, তোমার আসলে অনেক দিন হয়ে যাচ্ছে, তুমি আসলে আমরা তোমার জন্য বিয়ের ব্যবস্থা করব। রনি স্যার, বিয়ে করছেন আপনি? হ্যাঁ, আমি বিয়ে করেছি, তবে আর একটা করবো, কারণ আমাদের হৃৎপিণ্ডের মধ্যে প্রকোষ্ঠ হচ্ছে 4টা। তো আমাদের ইসলামে সেজন্য 4টা বিয়ে করার জায়েজ দিয়েছে। এক প্রকোষ্ঠে একটা করে থাকবে, মনে করো ডান অলিন্দ, বাম অলিন্দের মধ্যে একটা, ডান অলিন্দের মধ্যে একটা, ডান নিলয়ের মধ্যে একটা, বাম নিলয়ের মধ্যে আরেকটা। যদি নিঃশ্বাস ফেলার সময় দরজা কপাট খুললে একটা আরেকটার করে চলে আসবে আর কি। কেমন? আর কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে কিনা বলো এবার। আসসালামু আলাইকুম, আমি নিয়ে আসছি স্যার, কি দিছে যদি একটু দিতে হেল্প হতো। নেহমনু, তুমি একটা কাজ করো নুহা, তুমি একটা কাজ করবা হচ্ছে এই যে এটা ব্যাগ দিয়ে ক্লাসটা আবার করে নিও, তোমার জন্য আরেকবার করে দিতে পারবো না আমরা, বুঝছো? আর কার কোনো প্রশ্ন আছে বলো। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ঠিক আছে? তাহলে তোমাদের ফাইনাল সাজেশন হচ্ছে এতটুক। সবাই ক্লাস কেমন লেগেছে একটু করে জানাও তো। আজকে ক্লাসটি মানে আমাদের এই যে লাল সালা থেকে 2টা আনসার করা যায়, এটা তোমার ওখানের মধ্যে বলে দিবে কয়টা আনসার করা যাবে, সেটা হচ্ছে ওখানের মধ্যে বলা থাকবে কোনটাই, মানে প্রত্যেক বিভাগ হইতে কয়টি করে। তো এখন যেহেতু এক এক কলেজে এক একভাবে হচ্ছে, কোনো কলেজে হচ্ছে ফার্স্ট সেকেন্ড মিক্স হবে, কোনো কলেজে ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা, আবার কোনো কলেজে শুধু সেকেন্ড পেপার, সেক্ষেত্রে জিনিসটা একটু খেয়াল রাখবা আর কি। উপরেরটা পড়ে দেখবা। সংলাপ কত পৃষ্ঠা না, সংলাপ লিখবা হচ্ছে 16 জোড়া, 16 জোড়া মানে 32 লাইন। তবে লিখার ক্ষেত্রে সাবধান, মনে করো প্রথম বন্ধু লিখেছ, এই যে এখানে ডট দিবা, এখানে ডটটা যাতে মানে যেটা কোলন দিবা সেটা যাতে সমান থাকে, সরলরেখায় থাকে, বুঝছো? থ্যাংক ইউ অর্ণব, স্যার আমাদের ম্যাডাম শুনে আপনার জানাজা পড়তে হবে। আচ্ছা, ম্যাডাম শুনলে, হ্যাঁ ম্যাডাম শুনলে না, অধ্যবসায় কি লাগবে? অধ্যবসায় তো স্যার তোমার হ্যাঁ বিভিন্ন কলেজ আছে না, দিয়ে দিতে পারে, তো তোমরা চাইলে হ্যাঁ রিস্ক না নিলে দিয়ে যেতে পারো। অধ্যবসায়গুলো তো ক্লাস 10-এর পড়া, ইন্টারে কি এগুলো দিবে? তবে অনেক কলেজে দিয়ে দিতেও পারে, রিস্ক না নেও ভালো হবে। তবে এই যে ইন্টার ওঠার পরে তোমরা কমন নিয়ে চিন্তা ভাবনা করবে না, নিজের মধ্যে একটা সৃজনশীলতা নিয়ে আসবা, নিজে কিভাবে লিখতে পারো ওই জিনিসটা। কেমন হলো এক্সাম? হলো? ওকে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, থ্যাংক ইউ। তাহলে সবাই একটা গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও। ওকে, ইনশাল্লাহ সবাই ভালো থাকিও। তাহলে তোমাদের সাথে তো আসলে লাইভ ক্লাসে অনেক, আজকে প্রায় মনে হয় 3-4 মাস পর আমি লাইভ ক্লাস নিয়েছি, মাঝখানে অনেকদিন লাইভ ক্লাস নেওয়া হয়নি। সবার জন্য অশেষ শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবা। আমি আজকে অসুস্থ, চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে হয়তো। তো আচ্ছা হ্যাঁ, আমাদের FRBBS এর ডিসকাউন্ট আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু 2000 টাকা থাকবে, বুঝছো? এইভাবে যেভাবে পড়াচ্ছি, আজকে যেভাবে পড়াচ্ছি, এইভাবে যদি তুমি প্রত্যেকটা জিনিস পাও, তাহলে প্রত্যেকটাই তোমার প্রিপারেশন কেমন হবে তুমি চিন্তা করো। কি অবস্থা সবার? অনেক বেশি শীত না ঠান্ডা? সো আমরা হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে ক্লাস কেমন লাগতেছে তোমাদের, সাজেশনমূলক ক্লাসগুলো টেস্ট পরীক্ষার জন্য। তোমাদের কিছু কিছু কলেজে টেস্ট পরীক্ষা হয়তো একটু পিছাইছে, সমস্যা নেই, আমাদের ক্লাসগুলো তো তোমাদের লাগবেই। এটা তুমি রেকর্ড করে রাখবা বা ইউটিউবে থাকবে আমাদের, তোমরা সেখান থেকে যখন ক্লাস এক্সাম হবে তখন দেখে নিবা, ঠিক আছে? সো যেটা বলবো সেটা হচ্ছে আমাদের FRB ব্যাচ, SSC 26-এর FRB ব্যাচে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ ডিসকাউন্টে তুমি 10 তারিখ পর্যন্ত 2000 টাকা ভর্তি হতে পারবা। তো যারা এখনও ভর্তি হও না, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ডিসকাউন্টে ভর্তি হওয়ার, মানে তুমি সব বিষয় কোর্স পেয়ে যাও মাত্র 2000 টাকা দিয়ে। এরকম হিসাব করলে তোমার 60টা বই, তাহলে একটা 300 টাকা পড়া নেই, ঠিক আছে? তাহলে কিন্তু একদম মানে কম প্রাইসের মধ্যে, ঠিক আছে? সো সবাই আশা করছি ভর্তি হয়ে যাবে যারা এখনো ভর্তি হওয়া নেই। সো এই আর কি, থ্যাংক ইউ। এরপর হলে কত টাকা হয়ে যাবে এটা বলো। এরপর 2400 টাকা, এরপর হলে তোমাকে 2400 টাকায় ভর্তি হতে হবে, ঠিক আছে?
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এফআরবি ব্যাচ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যারা 26-এর আসো। আর 27-এর আমাদের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে সব বিষয়ে ফার্স্ট পেপারে, সো সেটাতে ভর্তি হতে পারো। ইন্ডিভিজুয়ালি যারা ভর্তি হতে পারবা কোনো সাবজেক্টে, তাও করা যাবে, ভর্তি হওয়া যাবে। রনি বলছে আনোয়ার স্যার কেজিএফ এর নায়ক চলে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো ঠান্ডা থাকো। কথা বলতে পারতেছি না টোটালি। আমার গলা বসে গেছে, তুমি দেখতেছো আমি অসুস্থ, তারপর ক্লাস দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যে সাজেশন দিয়েছি এগুলো বাইরে আর কিছু আসবে না ইনশাআল্লাহ। তোমাদের জন্য অশেষ শুভকামনা রইল। আর কিছু বলবেন আপনি? আমি কিছু বলবো না। ঠিক আছে, তাহলে তোমাদের ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও তোমরা সবাই। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধ করেন তো।